যে সংস্কার এবং নির্বাচন ইস্যুতে বিএনপি এবং নতুন যে প্রতিষ্ঠিত দল এনসিপি তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট লক্ষ্য করা যাচ্ছে নানা ইস্যুতে, ইভেন জাতীয় নির্বাচন ইস্যুতেও, সংস্কার ইস্যুতে। এই যে নানা ইস্যুতে যে কনফ্লিক্ট, মানে এরই মধ্যে আমরা এই যে ২৪-এর স্বাধীনতা এবং ৭১-এর স্বাধীনতা, এই দুই বিষয় নিয়েও বিএনপি এবং এনসিপির মধ্যে একটা বিতর্ক লক্ষ্য করছি। এমন বাস্তবতায় ঈদের পরের পরিস্থিতি কোন দিকে যাবে, কি মনে করেন আপনি? ধন্যবাদ ফয়সাল ভাই, এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতি তো নিজস্ব একটা গতি আছে, চলার গতি, সেই গতিতেই রাজনীতিটা চলবে। এবং যে মত পার্থক্যের কথা আপনি বলছেন, দিস ইজ দ্য বিউটি অফ আ ডেমোক্রেটিক কালচার। এটা থাকতেই পারে এবং এটা থাকাটাই হচ্ছে যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে এই বিতর্ক বা মত পার্থক্য থেকে অবশ্যই ভালো কিছু উঠে আসবে বলে এটা আমি বিশ্বাস করি, এবং আমাদের যেটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক কাজে দেবে। ঈদের পরের রাজনীতিটা এখন যেটা আছে সেটারই একটা হয়তো ক্রমবর্ধমান রূপ থাকবে, যেটা অনগোয়িং প্রসেসে থাকবে। এবং আপনি যেটা বললেন আপনার আলোচনার শুরুতেই, যে আমাদের আসলে সব কিছু এখন মোটামুটি নির্বাচনমুখী। আমরা যে দলেরই নীতি আদর্শে বিশ্বাস করি না কেন, যে দলেরই নেতা বা কর্মী হই না কেন, আমরা জানি যে আসলে আলটিমেটলি আমাদের কিন্তু এই ভবিষ্যৎ বাংলাদেশ বা নতুন বাংলাদেশ অথবা গণতান্ত্রিক পথের যে যাত্রা, এর শুরুটা হতে হবে হচ্ছে একটি নির্বাচনের মধ্য দিয়ে। এবং মুখে আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ছোট হোক বড় হোক, তারা মনে মনে এবং প্যাসিভলি কিন্তু আসলে নির্বাচনের দিকেই এগোচ্ছে, এবং নির্বাচনের সাথে সংস্কারের কোনো কনফ্লিক্ট নেই, এটা অ্যাটলিস্ট বিএনপি মনে করে না। এবং সংস্কারের বিষয়টা সর্বপ্রথম বিএনপি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছে, এবং এই সংস্কার কী ধরনের সংস্কার হতে পারে, কিভাবে হতে পারে, কিভাবে করা যেতে পারে, সেই ধরনের কিন্তু রোডম্যাপ সহ নিয়ে এসেছে। সো এই জায়গাটা থেকে সংস্কারও চলবে, নির্বাচনের দিকে এগোতে হবে, এবং নির্বাচনের দিকে এগোনোর জন্যে সামনে যদি আমরা আশা করব যে এমন কোনো বিষয় বা এমন কোনো ঘটনা যেন না ঘটে যেটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য, তাদের জীবনমানের জন্য অথবা তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কিছু হয়। বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল, এবং বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদেরকে যে নির্দেশনা দেওয়া আছে যে আমরা আমাদের রাজনৈতিক যে পলিসি, এই পলিসি বাস্তবায়নের জন্য কোনো নাগরিকের যেন জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়। এবং আমাদের রাজনীতিটা হচ্ছে জনগণকে নিয়েই, জনগণের দাবি দেওয়ার সাথে সম্পৃক্ত, এবং জনগণের দাবি দেওয়াকে সম্পৃক্ত রেখেই যেন সামনের দিনে আমরা রাজনীতিটাকে পরিচালিত করতে পারি, সেইভাবে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, কর্মসূচি দেওয়া হয়েছে। এবং আমাদের রমজানের জন্য বেশ কিছু কর্মসূচি আমরা চেঞ্জ করেছিলাম, যেমন আমাদের ৩১ দফা নিয়ে আমরা কিন্তু রমজানের আগে বিভিন্ন বিভাগগুলোতে আমরা গিয়েছি। আমাদের রমজানের পরে, ঈদের পরে আবার সেই একই কর্মসূচিগুলো শুরু হবে, আমরা বিভাগ ওয়াইজ সেগুলো যাব, জেলা পর্যায়ে যাব, এবং মানুষের কাছে গিয়ে আলটিমেটলি আমরা জনগণকে এবং বাংলাদেশকে নির্বাচনমুখী যেই আবহ, সেটার দিকে ধাবিত করার জন্য মেইনলি আমাদের রাজনীতিটা পরিচালিত হবে। তরুণ নেতা সাইফ মোস্তাফিজ বিএনপিকে নিয়ে যে মূল্যায়নটা করলেন, এবং জনাব সুলাইমান চৌধুরী তিনি পাওয়ার পলিটিক্সের একটা গন্ধের যে ইঙ্গিত করেছেন, কি বলবেন আপনি? খুব স্পষ্টভাবে একটা ডিমার্কেশন সাইফের কথা এবং সুলাইমান ভাইয়ের কথা থেকে বোঝা যায় যে আসলে রাজনীতিটা কী জিনিস। রাজনীতিটাতে একটা প্রাজ্ঞতা থাকতে হয়, এক্সপেরিয়েন্স থাকতে হয়, ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। সো সুলাইমান ভাই যে কথাগুলো বলেন, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট, বা এখন যে বর্তমান প্রেক্ষাপট এটা। সাইফ যেটা বলছেন সেটা হচ্ছে যে নিজেদের ভেতর থেকে একটা ইচ্ছা উঠে আসা, নিজেদের ভেতর থেকে একটা আগ্রহ উঠে আসে, এবং চট করে অনেক কিছু করে ফেলার একটা আকাঙ্ক্ষা। কিন্তু রাজনীতির প্রেক্ষাপটটা তো ফয়সাল ভাই সেটা না। আসলে ও যেটা বলছে যে ঈদের পরেও রাজনীতিটা হচ্ছে যে তারা সাংগঠনিকভাবে গোছাবে, আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টা। আপনারা সাংগঠনিকভাবে আপনাদেরকে দল গোছাবেন, কিন্তু আপনারা অন্য একটি দলকে যে আন্ডারমাইন করছেন যে বিএনপি পাবলিক কানেক্টেড কোনো দল না, এটা বলার আগে আপনাকে ৩বার চিন্তা করতে হবে। সো আমি সাজেস্ট করব এনসিপিকে, যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এখন সব থেকে বড় কাজ হচ্ছে আপনারা আগে চিন্তা করবেন যে হোয়াট ইজ আ পলিটিক্যাল পার্টি,
এই পলিটিক্যাল পার্টির কোথায় কথা বলা উচিত, কতটুকু বলা উচিত, মুখপাত্রর কি করা উচিত, কি না করা উচিত, কতটুকু আগানো উচিত, কোথায় থামা উচিত, কোথায় আমার হুট করে হেলিকপ্টারের জায়গা পেলেই উঠে যাওয়া উচিত না, কোথায় আমার দাদার 50 বছরের যে প্রপার্টি আছে সেটা নিয়ে নির্বাচন করব সেটা বলা উচিত না, কোথায় থামা উচিত, এই বিষয়গুলো আগে বোধগম্য করা, আত্মস্থ করা, পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেকে এস্টাবলিশ করা। সব থেকে বেশি জরুরি যেটা হচ্ছে ধৈর্যটা নেওয়া, যে আমরা সব কিছু জেনে গেছি, আমরা সব কিছু বুঝে গেছি, এটা যখনই আমরা মনে করি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কারো, যখন একজন স্টুডেন্ট মনে করে যে আমি সব কিছু পারি, তখন কিন্তু তার পরীক্ষাটা খারাপ হয়। সো একটা এমার্জিং পলিটিক্যাল পার্টি খুবই প্রিম্যাচিওর স্টেজে আছে এবং এই সময় ভুল করব সেটাই স্বাভাবিক, এবং এই ভুলটা যেন আমরা আমাদের যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আছে, কিন্তু আমাদের প্রাজ্ঞজন যারা আছেন, আমাদের উত্তর পূর্বসূরি যারা আছেন, তাদের কাছ থেকে রাজনৈতিক, আমি বলছি না পলিসি নিতে হবে বা মতৈক্য নিতে হবে, যে বাট রাজনীতির প্রেক্ষাপটটা কি, ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সেটা জেনে কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে আসলে রাজনীতিটা কিভাবে করতে হয়। আমি যদি এখন মনে করি যে আমি বাংলাদেশে এই মুহূর্তে বসে থেকে আমি সব সমাধান করে ফেলতে পারবো, এটা মগের মুল্লুক না, অলিক কল্পনা, এটা করা সম্ভব না। আপনি যে বলছেন যে আপনি প্রায়োরিটাইজ করছেন যে কোন প্রবলেমসটা জনগণের ভেতরে বেশি আছে, আপনি জনগণকে প্রবলেম থেকে তুলে নিয়ে আসবেন কি করে? ইউনিট স্ট্রাকচারটা কি? আপনি তো গিয়ে আপনার যদি একটা মানুষকে, একটা গোষ্ঠীকে যদি আপনি তুলে নিয়ে আসতে হয়, তাকে একটা ফ্যাসিলিটি আপনাকে দিতে হবে। ফ্যাসিলিটি প্রোভাইড করবে কে? রাষ্ট্র প্রোভাইড করবে। রাষ্ট্র চালাবে কে? একটা সরকার চালাবে। সেই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, কতটুকু সে দিতে পারবে। এখন আপনি কোনো একটা কিছু পলিসি নিলেও কিন্তু যে কোনো রাজনৈতিক পার্লামেন্ট থেকে কিন্তু আপনাকে সেই পলিসিটার ম্যান্ডেট নিয়ে আসতে হবে, আলটিমেটলি রেটিফাই করে নিয়ে আসতে হবে। সো আপনি কতটুকু পর্যন্ত যেতে পারবেন, এই বিষয়গুলো জেনে নিয়ে আমাদের কথা বলতে আসলে বলা উচিত না। কিন্তু তারুণ্যের উচ্ছ্বাস বলে তো একটা বিষয় আছে। ডেফিনেটলি তারুণ্যের উচ্ছ্বাস, কিন্তু আমি আউট অফ দ্য বক্স গিয়ে কতটুকু চিন্তা করব সেটাও কিন্তু একটা বিষয়। এবং সব থেকে বড় বিষয়টা, তারুণ্যের উচ্ছ্বাসটা না থাকলে কিন্তু আজকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশটাকে পেতাম না, এটা যেমন সত্য, কিন্তু এটাও সেরকম সত্য যে আমি তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারি, কিন্তু তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যায় না। আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনার পলিসি থাকতে হবে, আপনার মেকানিজম থাকতে হবে, আপনার ওয়ার্কফোর্স থাকতে হবে, আপনার পাবলিক কানেক্টিভিটি থাকতে হবে, এবং আপনাকে সেই যোগ্যতা থাকতে হবে যে আপনি একটি সরকার পরিচালনা করতে পারবেন। এবং রাষ্ট্র পরিচালনা করা কিন্তু চারটিখানি কথা না। সো আমরা যারা নতুন, আমিও বলবো না যে আমি অনেক বড় রাজনীতিবিদ, বাট আমি গত 10-12 বছর ধরে রাজনীতির মাঠে হেঁটে যতটুকু শিখেছি যে একটা কিন্তু আপনি একটা রাজনৈতিক পরিবারের সদস্য, আপনার বাবা ফজলুর রহমান পটল বাংলাদেশের, মানে অবভিয়াসলি, কিন্তু আমি রাজনীতির সাথে এরকম করে জড়িত ছিলাম না। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমার লাইফের গোল অনেক কিছু থাকলেও এটা ছিল যে আমি কখনো রাজনীতি করব না, বাট সময়ের পরিক্রমে আমাকে আসতে হয়েছে, এবং আমি এখন মনে করছি যে বোধহয় এই জায়গাটা আমার জন্যই ছিল। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমার ভেতরে সব থেকে আগে যে জিনিসটা জন্ম নেয় যে আমার কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না। মানুষের ক্ষেত্রে কানেক্টিভিটি তখনই হবে যখন আমি মানুষের পালসটা বুঝতে পারবো। মানুষের পালস বোঝার জন্য আমাকে মানুষের কাছে যেতে হবে। তাহলে এনসিপি সবে মাত্র একটি রাজনৈতিক দল হিসেবে এমার্জ করেছে, আমি কিন্তু এখন তাদেরকে স্টুডেন্ট হিসেবে ধরতে পারবো না, যেহেতু রাজনৈতিক দলের প্রেক্ষাপটে চলে এসছেন তাদেরকে কিন্তু ওভাবে আমাকে তাদেরকে ওই মাপকাঠিতে আমাকে মাপতে হবে। সেই জায়গা থেকে আপনার পাবলিক পারসেপশন কি, আপনি পাবলিক আপনাকে কতটুকু অ্যাকসেপ্ট করছে, আপনি পাবলিকের কাছে কি কতটুকু ভরসা দিতে পারছেন, সেটা পাবলিকের কাছে গেলে বুঝতে পারবেন। এবং সেই জায়গা থেকে আপনাকে যে জিনিসটা নিয়ে আসতে হবে যে আপনি আলটিমেটলি তাকে আকাশ কুসুম অলিক কোনো কিছু স্বপ্ন কিভাবে দিচ্ছেন, আপনি তাকে এটা বাস্তবায়ন কিভাবে করবেন। আপনি একটি কাঠামো ছাড়া তো করতে পারবেন না। বন্দোবস্ত আপনি যাই বলেন না কেন, আপনি বন্দোবস্ত উপরে ফেলে দিতে পারবেন না। নতুন বন্দোবস্ত আপনাকে পুরাতন বন্দোবস্তের উপরে তৈরি করে কিন্তু আগাতে হবে। আপনি সংস্কার করেন না কেন, প্রত্যেকটা সংস্কার আমরা চাই। আমরা জানি যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। এই প্রতিষ্ঠানটি আপনি ঠিক না করেন, আপনি কোনোভাবে কিন্তু সামনে গিয়ে আপনি সুবিচার পাবেন না, ন্যায় বিচার পাবেন না, মানবাধিকার থাকবে না। ব্যাংকে আপনি টাকা জমা করে সে টাকা বিদেশে চলে যাবে। আপনি মানুষের মনোযোগতার পরিবর্তনটা কিভাবে আনবেন? ওভারনাইট পসিবল? আপনাকে আইন আছে আপনার, আপনি রেপ কেসের জন্য আপনি শাস্তি দিয়ে রেখেছেন হচ্ছে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। কয়টা রেপ কেস কি কমে গেছে? বারংবার বেড়ে যাচ্ছে। তার মানে কি আমাকে ইমপ্লিমেন্টেশনে কিন্তু অভাব আছে। সো এই সমস্ত জায়গাগুলোতে যখন হাত দিতে হবে, আপনি কিন্তু কতদিনের হাত দিয়ে শেষ করবেন এগুলো? ততদিন পর্যন্ত একটি দেশে সরকার, গণতান্ত্রিক সরকার থাকবে না। তো এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল যে নির্বাচন না, উন্নয়ন করতে হবে। তো এখন নির্বাচন না, সংস্কার করতে হবে। এই সিমিলারিটিগুলো কিন্তু মানুষ দেখতে চায় না আর।